এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, দর্শকদের জানাই দৈনিক মুক্ত বাংলা চ্যানেলের মুক্ত আবহে স্বাগতম। বর্ধমানবাসীর কাছে একটা অত্যন্ত সুখবর যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটি বিশেষ অর্গানাইজেশন এখন অন্যতম ভূমিকা নিচ্ছেন। আজকে আমরা সেই ফাউন্ডেশনের এক বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোলাম মোহাম্মদকে আমাদের মধ্যে পেয়েছি। ডক্টর মোহাম্মদ, নমস্কার। ডক্টর মোহাম্মদের কাছ থেকে আমরা প্রথমে এই বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং তারপর আমরা ক্যান্সার প্রসঙ্গে কিছু প্রশ্নোত্তরে যাব। বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন হসপিটালটা রেনেসাসের বুকে অবস্থিত। এর ওনার হচ্ছে ডক্টর দেবনারায়ণ দত্ত, ভূমিপুত্র বর্ধমান, অঙ্কোলজিস্ট ভারতবর্ষের 10 জন অঙ্কোলজিস্টের মধ্যে একজন। তার কৃতিত্বে বা তার সৌজন্য, সে নিজে তৈরি করেছে ক্যান্সার হসপিটালটা, যেটা বর্ধমানে কেন, আশেপাশে কলকাতাও বোধহয় অত ভালো সেট আপ আছে কিনা আমার জানা নেই, তবে দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, বর্ধমান, বীরভূম সারাউন্ডিংয়ে আমার মনে হয় বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের যা অ্যাকোমোডেশন বা যা সিস্টেম, তাতে আমার মনে হয় ক্যান্সার পেশেন্টদেরকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। রেডিয়েশন থেকে অঙ্কোলজিস্টের, রেডিয়েশন থেকে কেমোথেরাপি, রেডিয়েশন সবই এখানে দেওয়া হয়। আর আমাদের ডাক্তারবাবু দেবনারায়ণ দত্ত বর্ধমানের ভূমিপুত্র, তার সে মানে ভারতবর্ষে অঙ্কোলজিস্টের 10 জনের মধ্যে একজন। অতি ভদ্রলোক, মানে আমার থেকে অনেক ছোট, কিন্তু ব্যবহার এবং ট্রিটমেন্ট তার খুবই অতুলনীয়। আর কিছু? ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন সম্পর্কে তথ্য পেলাম ডক্টর গোলাম মোহাম্মদের কাছ থেকে। এবারে আমি কিছু প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আচ্ছা ডক্টর মোহাম্মদ, এই যে টিউমার মানুষের দেহে ফর্ম করে, টিউমার এবং ক্যান্সার এটা কি পারস্পরিক সম্পর্কযুক্ত? মানে অবশ্যই সম্পর্ক আছে। কোনো এক্সট্রা অর্ডিনারি গ্রোথ যদি হয় কোনো শরীরে, সেটাকে আমাদেরকে আগে প্রথমে দেখতে হবে, NFC বা CFT করে দেখায় যে যদি টিউমার জার্ম পাওয়া যায় তখন সেটা মানে ক্যান্সার জার্ম পাওয়া যায়, তাহলে সেটাকে ক্যান্সার বলে আখ্যা দেওয়া হবে। আদারওয়াইজ যদি সেটা মরা হয় তাহলে কিন্তু টিউমার এমনি বাই মেডিসিনে সেটাকে অ্যাডপ্ট করে দেওয়া যায়। টিউমার মানেই ক্যান্সার নয়। আচ্ছা, এটা ভুল ধারণা, টিউমার মানেই ক্যান্সার নয়। অর্থাৎ টিউমার দুরকম হচ্ছে, বিনাইন এবং ক্যান্সারাস। ক্যান্সার। আচ্ছা, আচ্ছা একটা প্রশ্ন করি, এই দেহকোষের অস্বাভাবিক বৃদ্ধি তো টিউমার বা ক্যান্সারের সৃষ্টি করে, তো দেহকোষের বৃদ্ধি তাহলে এত প্রাণঘাতী হয়ে যায় কেন? বিভিন্ন কারণে হয় সেটা। আপনার ফুড হ্যাবিট, আপনার ড্রিঙ্কস হ্যাবিট, আপনার স্মোকস হ্যাবিট, এই সমস্ত বিভিন্ন কারণে এই রোগগুলো বাসা বাঁধে। প্রাথমিকভাবে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায়? প্রাথমিকভাবে রোগ আমরা দেখেছি শরীর ভেঙে যায়, মানে রক্ত কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, খিদে কমে যায়,
খাওয়ার আগ্রহ থাকে না, বিভিন্ন রকম সাইড ইফেক্ট এগুলো দেখা দেয়, পেচ্ছাপের গোলমাল হয়, তখন সেগুলোকে ট্রিটমেন্টের মাধ্যমে বোঝা ক্যান্সার মানে পরীক্ষার মাধ্যমে বুঝতে হবে যে সেটা আদৌ ক্যান্সার কি না। আচ্ছা, এমনি পার্টিকুলারলি কোনো লক্ষণ নাই যে এটা হলেই ক্যান্সার হবে, এটা কিন্তু বলা খুব মুশকিল। অনেক রকম কারণে ক্যান্সার হতে পারে। আচ্ছা, কারো দেহেতে দেখা যায় যে আঁচিলের বৃদ্ধি ঘটছে, তিল, আঁচিল, বা কারো স্টুলেতে রক্ত আসছে, তা এইগুলি কোনো অ্যালার্মিং সিম্বল কি? সিমটমস কিছু বলা যাবে না, যতক্ষণ না প্যাথোলজিক্যাল চেঞ্জ পাওয়া যাচ্ছে ওই সিমটমসকেই ক্যান্সার বলা যাবে না। ওই মানে সিমটমসে দেখা গেলে তার প্যাথোলজিক্যাল চেঞ্জ, তার আদার্স সিস্টেমগুলো কী আছে সেগুলো বাই প্যাথোলজিক্যাল ব্লাড মানে পরীক্ষা করে সেগুলো দেখা যাবে, তখন সেটাকে শিওর হওয়া যায় যে এটা ক্যান্সার কিনা। আচ্ছা, সাধারণত পুরুষদের এবং নারীদের আপনারা যা দেখছেন পেশেন্ট, তো তাদের ক্যান্সার কোন কোন অর্গানে মেনলি থাবা বসায়? ফিমেলদের ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ইউট্রাস ক্যান্সার, এই সমস্তগুলো, লাং ক্যান্সার, এই সমস্তগুলো ফিমেলদের দেখা যায় বেশিরভাগ। সার্ভাইকাল ক্যান্সার যেটা বলছে সেটা হচ্ছে ইউট্রাসের সার্ভিক্স বলে একটা অর্গান আছে। অল্প বয়সে খুব মেলামেশা বেশি হয়ে গেলে, বেশি পুরুষের সঙ্গে বেশি ফিমেলের যদি মেলামেশা হয়, সেখানে দেখা যাচ্ছে প্যাপিলোমোগ্রাফি বলে একটা ভাইরাস সেটা সৃষ্টি করে, এখন সেখান থেকে গোটা বডিটাকে ছড়িয়ে যায়, তখন সে ক্যান্সারে আক্রান্ত হয়। এই মদ্যপান, ধূমপান, গুটখা বা অন্যরকম কোনো নেশা, জর্দা টর্দা খাওয়া, এগুলো তো ওরাল ক্যান্সারের ক্যান্সার হয়, থ্রোট ক্যান্সার হয়, লাং ক্যান্সার হয়। যেমন বর্তমানে লাং ক্যান্সারটা খুব বেশি দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েরা যে রান্না করছে, রান্নাঘরের যে ধোঁয়াগুলো বাইরে না বেরিয়ে ঘরের ভেতরে যেগুলো মুভ করে, এই সমস্ত দীর্ঘদিন থাকার পরে দেখা যাচ্ছে মেয়েরা অনেক সময় লাং ক্যান্সারে অ্যাফেক্টেড হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, দেখুন এই যে মেয়েরা রান্নাঘরে ধোঁয়ার মধ্যে থাকছে বা অন্যরকম ধোঁয়া ইনহেল করছে, তার জন্য মেয়েদের লাং ক্যান্সারের সংখ্যা স্যার বললেন যে অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় যে এই আধুনিকতার ছোঁয়ায় এখন দেখা যাচ্ছে মেয়েরা কিন্তু স্মোক করছে, এটাও তো অত্যন্ত ক্ষতিকারক। অবশ্যই ক্ষতিকারক। স্মোক মানেই যে ক্যান্সার হবে তার কোনো মানে নেই, আর বিনা যে স্মোক করবে না তার ক্যান্সার হবে না এটার কোনো মানে নেই। ক্যান্সারের এগুলো এক একটা কারণ। আচ্ছা আচ্ছা, এই রোগ কি কিছুটা হলেও বংশগত, জেনেটিক অনেক সময় দেখা যায়, কার দাদুর হয়েছে, তার বাবারও হয়েছে, দেখা যায় ছেলেরও হয়েছে। এটা কিন্তু আমরা আজ দেখছি, এখন আমরা পাচ্ছি আর কি। যেমন আমার পাশেই আছে, দাদু ক্যান্সারে মারা গেছে, বাবা মারা গেছে, ছেলেও ক্যান্সারে এফেক্টেড। জেনেটিকও এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, এই যে ক্যান্সার একটা দুরারোগ্য রোগ বলেই ভীতির সঞ্চার করে, তাই এর ট্রিটমেন্টের মোড কী কী? রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এর মধ্যেই কি সীমাবদ্ধ আছে এখনও, নাকি না আরও ডেভেলপমেন্ট হয়েছে? কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো তো কেমোথেরাপি আর রেডিয়েশন তো লাস্ট। আচ্ছা, আমরা পেশেন্ট যদি সেকেন্ড স্টেজ অবধি পাই তাহলে সেটাকে একদম কিউরেবল বলে ধরে নিতে পারি, কিন্তু থার্ড স্টেজে চলে গেলে তখন কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। রেডিয়েশন বা কেমোথেরাপি আমার হসপিটালে হচ্ছে এবং কেমোথেরাপির মেশিনও বসেছে। গত 6/6/2025 আমরা কেমোথেরাপির মেশিন, রেডিয়েশন মেশিন স্টার্ট করেছি। আমাদের হসপিটালে মেমোগ্রাফি পর্যন্ত আছে। এভরি রিকোয়ারমেন্টস ইজ দেয়ার। আচ্ছা, এই যে আপনি যে সংস্থায় দায়িত্বে রয়েছেন এই ফাউন্ডেশনের, তো এইখানে আর উন্নত চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন, আরও উন্নত চিকিৎসা সম্পর্কে যদি কিছু বলেন, মানে কি ট্রিটমেন্ট আপনাদের এখানে ওই দিচ্ছেন আপনারা? আমরা ক্যান্সারের সব ট্রিটমেন্টই দিচ্ছি। ক্যান্সার সম্বন্ধে প্রতিটা ট্রিটমেন্ট, ইচ অ্যান্ড এভরি ট্রিটমেন্ট উই আর অ্যাভেলেবল দেয়ার। তাহলে মোটামুটিভাবে বর্ধমানবাসী নিশ্চিত হতে পারেন যে এখন আর বাইরে ছোটার কোনো প্রয়োজন নেই। বাইরে যে পরিষেবা দিচ্ছে আমার বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন, সে তার থেকে ভালো দিচ্ছে, তো খারাপ নয়। আর এই রোগ নিরাময়যোগ্য যদি সেকেন্ড স্টেজের মধ্যে ধরা পড়ে।
আর থার্ড স্টেজে চলে গেলে তারপর আর তো কোনো ব্যাপারে ফার্স্ট স্টেজে ধরা পড়লে সে তো রিকভার করে যায়। আচ্ছা আচ্ছা, একটা ধারণা আছে যে এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই সমস্ত খেলে পরে শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। অবশ্যই ক্ষতি হয়, এবং কিন্তু যদি ফাইবার জাতীয় ফুড খায়, আপেল বা ফলমূল, আপেল, ডালিম বা কালো আঙুর, এগুলো খেলে পরে ক্যান্সার আপেল তো প্রতিরোধ করে। ক্যান্সার প্রতিষেধক ফল, ফ্রুট। আচ্ছা, যারা স্মোক বেশি করে, যারা মদ বেশি খায়, তাদের পক্ষে আপেল খাওয়া খুবই প্রয়োজন, খুবই জরুরি। কারণ আপেল ক্যান্সার প্রতিষেধকও বলা যায়, আপেলের গুণ অনেক। আচ্ছা আচ্ছা। তা আসল কথা সবাই তো এটা জানেন না, যে এটা যত বেশি প্রচার হবে ততই ভালো। আর কোনো অ্যান্টি ক্যান্সার ভ্যাকসিনেশন কি এখন পর্যন্ত চালু হয়েছে ভারতবর্ষে? ভ্যাকসিন চালু মানে হবে এইটুকুই জানে, কিন্তু আমাদের হসপিটালে এখনও আরম্ভ হয়নি। তবে অ্যান্টি ক্যান্সার ভ্যাকসিন আসছে। ওটা কি ফরেনে চালু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারপর ফরেনে চালু হয়েছে। আমাদের ইন্ডিয়াতেও চালু হয়েছে, কিন্তু আমাদের কাছে এখনও আসেনি। আমরা এলে আমরা প্রচার করব। একটা ধারণা আছে অনেকের যে ভিটামিন ই শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, তা ক্যান্সারকেও প্রতিরোধ করে। এটা কি সত্যি? অবশ্যই করে? অবশ্যই। আচ্ছা, তাহলে এই যে ভিটামিন ইটা ধরুন মানুষ কীভাবে খাবে? সব ডাক্তার তো ভিটামিন ই প্রেসক্রাইব করেন না, তাহলে মানুষ এটাকে কীভাবে খাবেন? বিভিন্ন ফ্রুটসে রয়েছে, যেমন আপেল, লেবু, তারপরে শসা, কলা, এতে তো রয়েছে। আমি একটা প্রশ্ন আপনার কাছে করব, যে এই রোগ প্রসঙ্গে কি সতর্কতা নেওয়া প্রয়োজন, এবং সাধারণভাবে মানুষ কীরমভাবে জীবনযাপন করলে পরে কিছুটা বাঁচার পথ পাবে, এই সম্পর্কে আপনি একটু। একটা মানুষ সকাল থেকে রাত অবধি সুস্থ জীবনযাপন করতে গেলে তাকে হাঁটাহাঁটি করতে হবে, তাকে ব্যায়াম করতে হবে, লিমিট খাবার খেতে হবে, টাইমে খাবার খেতে হবে, জলটা খেতে হবে বেশি করে। এই সমস্ত ফাস্ট ফুড থেকে মোটামুটি একটু সাইডে রাখাই ভালো। আর জীবন ধারণের পক্ষে যেটুকু প্রয়োজন, তার জন্য যদি যেটুকু স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রয়োজন ব্যায়ামের মাধ্যমে বা হাঁটাহাঁটির মাধ্যমে, আমার মনে হয় তাতে অনেক লাভ হবে। আমরা তো ডক্টর গোলামের কাছ থেকে অনেক তথ্য পেলাম। এই ডিসকাশন অনেকক্ষণই চলবে, কিন্তু আমরা আজকে উনি খুব ব্যস্ত ছিলেন বলে আমরা খুব শর্টেই সারছি। ভবিষ্যতে আবার ওনাকে আমরা নিয়ে আসবো, পার্টিকুলার কোনো একটা কেসকে নিয়ে স্টাডি করে ওনার সঙ্গে ডিসকাশনে বসবো। একটা অত্যন্ত আনন্দের কথা বর্ধমানবাসীর কাছে এসেছে, সেটা হচ্ছে যে এই যে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন, এটা বর্ধমানে চালু হয়েছে, একটা আশার আলো দেখিয়েছে বর্ধমানবাসীকে। আমি আপনার কাছে আবার অনুরোধ করব যে এই আশার আলোটা আপনি আরেকবার বলুন যারা দেখছেন তাদের কাছে, এবং তারপরেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমার বর্ধমানবাসীদের কাছে একটাই অনুরোধ, আপনারা বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনটা একবার ঘুরে আসুন। আপনারা দেখুন সে পরিষেবাটা কীভাবে দিচ্ছে। রেনেসাসের বুকে আমার বর্ধমানের ছেলে ডক্টর দেবনারায়ণ দত্ত, সে নিজে তৈরি করেছে, সে নিজে একজন অঙ্কোলজিস্ট। অমৃতা এতে কোচিতে, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হচ্ছেন মেন হোতা এবং তিনিই মেন চিকিৎসক। আপনারা আসুন, দেখুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পরিষেবা আশা করি আপনারা খুব ভালো পাবেন। বাইরে থেকেও আমরা পরিষেবা খুব ভালো দেবো। ডক্টর গোলাম মোহাম্মদকে আন্তরিক ধন্যবাদ। আপনাদেরও সকলকে নমস্কার।